বিরতির পর ফিরে আসছি সংবাদ ৭ দিনের বাদবাকি খবর নিয়ে। ছাত্রলীগকে সংশোধন হয়ে দুর্নাম মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগে মানুষ ছাত্র নেতাদের ভালোবাসত, এখন ভয় পায়। বুধবার ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি পূর্ব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বাদলের রিপোর্ট। বাংলাদেশ ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যানার ফেস্টুন নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। আসেন কেন্দ্রীয় সাবেক ও বর্তমান নেতারা। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক ছাত্রলীগ সভাপতি ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ছাত্রলীগকে দুর্নাম ঘুচিয়ে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার পরামর্শ দেন। বই খাতা কলমই হচ্ছে তোমাদের ব্রত। এই নিয়ে তোমাদেরকে আজকে যেটা করতে হবে সেটা হচ্ছে দুর্নাম থেকে সুনামের ধারা ফিরিয়ে আসতে হবে। খারাপ ইমেজ থেকে ভালো ইমেজের ধারা ফিরে আসতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান যোগাযোগ মন্ত্রী। 22 বছরে 44 জন ডাকসুর বিপিজিএস হতো, ভবিষ্যৎ নেতৃত্ব হতো, কলেজে কলেজে নতুন নেতৃত্ব হতো। আজকে ছাত্র সংসদ নির্বাচন থাকলে আমি মনে করি আজকে যে ছাত্র রাজনীতিতে যে অসুস্থতা, এই অসুস্থতা অনেকখানি কেটে যেত। কারণ প্রত্যেকেই মনে করতো আমাকে তো ভোটে দাঁড়াতে হবে, ভোটে দাঁড়াতে হলে আমার খারাপ ইমেজ থাকলে সাধারণ ছাত্রছাত্রীরা আমাকে ভোট দেবে না। কোনো কিছুই অসম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, অন্যকে ঠিক হয়ে চলার পরামর্শ দেওয়ার আগে নিজেদের সংশোধন হতে হবে। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি চত্বরে শেষ হয়। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরেকটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। দেশের আইনে যুদ্ধাপরাধের বিচার বিশ্বে মডেল হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার রাজধানীতে কচিকাঁচার মেলার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। আরিফ আহমেদের রিপোর্ট। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার করার নির্বাচনী অঙ্গীকার ছিল মহাজোট সরকারের। এ লক্ষ্যে ২০১০ সালের ২৫ মার্চ আত্মপ্রকাশ করে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। এরই মধ্যে বেশ কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে এই ট্রাইব্যুনালে। মানবতা বিরোধী অপরাধের দ্রুত বিচার করতে ফেব্রুয়ারির প্রথম দিকে আরও একটি ট্রাইব্যুনাল চালু হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। যারা যোগ্য এবং যোগ্যতা রাখে এই ধরনের ট্রায়াল করার জন্য সেই সমস্ত আইনজীবীদেরকে আমরা নিয়োগ দিয়ে আরেকটি সুষ্ঠু এবং যোগ্যতা সম্পন্ন ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য একটি প্রসিকিউশন টিম করব। আমাদের দেশীয় আইন করে দেশীয় ট্রাইব্যুনাল করে সুষ্ঠুভাবে বিচার করা যায় সেইটাই আমরা করতে যাচ্ছি এবং সেইটাই সমস্ত বিশ্বের জন্য একটা মডেল হয়ে থাকবে। বর্তমান সরকারের সময় বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলে দাবি করেন আইনমন্ত্রী। ফৌজদারি কার্যবিধিকে সংশোধন করেছি, সেখানে পরিষ্কারভাবে আমরা বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে দিয়েছি। অর্থাৎ যারা ম্যাজিস্ট্রেট ছিল আগে, যারা নির্বাহী কাজ করত, তারা এখন নির্বাহী কাজ করবে না, সারা শুধু বিচার কাজ করে। জয়নুল জসিম আলমতির জন্মবার্ষিকী উপলক্ষে শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। আরিফ আহমেদ, ইসলামিক টেলিভিশন, ঢাকা। নৌকায় ভোট না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। এ সরকারের সময় অর্পিত সম্পত্তি আইন বাস্তবায়ন হবে কিনা এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। শনিবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন এরশাদ। রাকিব হাসানের রিপোর্ট। জাতীয় পার্টিকে ক্ষমতায় আসার সুযোগ দিলে জনগণের দুঃখ কষ্ট থাকবে না বলে জানান সাবেক এই রাষ্ট্রপতি। নৌকায় ভোট না দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আমি কিন্তু রাজনীতি করি ভোট পাওয়ার জন্য নয়, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। আপনি আমাকে ভোট দিন কি না দিন সেটা বড় কথা নয়। আপনি যে ভালোবাসে এসছেন, আমার সে যে সবচেয়ে বড় পাওয়া সেটাই। ভোটের জন্য রাজনীতি করি। আমি শুনি হিন্দু সম্প্রদায়ের সব লোকেরা আসলে ভোট দেয়, আমি বিশ্বাস করি না। তারা মানুষকে ভোট দেয়, সৎ মানুষকে ভোট দেয়, আসল মানুষকে ভোট দেয়, যে মানুষ তাদের পাশে দাঁড়াতে পারবে সেই মানুষকে ভোট দেয়। আপনারাও ভালো মানুষকে ভোট দেবেন, যে মানুষ আপনার পাশে দাঁড়িয়ে ভবিষ্যৎ তাকে ভোট দেবেন। ওই নৌকা থেকে ভোট দেবেন না, শুধু নৌকায় ভোট দেবেন
এটা বদনাম যে আপনার না হয়। আমি কথা দিয়ে কথা রাখি, কথা দিচ্ছি আজ, যদি আবার সুযোগ আসে আপনাদের এই সমস্যাগুলো আমি এক এক করে দূর করে প্রমাণ করব যে আমি মানুষকে ভালোবাসি, আপনাদের ভালোবাসি। অর্পিত সম্পত্তি আইনের বিষয়ে হুসেন মোহাম্মদ এরশাদ তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। সংখ্যালঘু হিসেবে পরিচয় না দিয়ে বাংলাদেশি হিসেবে পরিচয় দেওয়ার জন্য হিন্দু নেতাদের প্রতিও আহ্বান জানান তিনি। কেন নিজেকে মাইনরিটি কমিটি বলেন? যদি আপনারা মনে করেন এই দেশের নাগরিক, সবার অধিকার আপনাদের আছে, why do you call it minority committee? You are not minority committee. You are part and parcel of this country. এখানে মাইনরিটি কমিটির কথা বলবেন না। এই মাইনরিটি কমিটি বলা নিজেকে কলঙ্কিত করা। For God's sake, don't say minority committee. You are part and parcel of the nation. অর্পিত সম্পত্তি আইন এটা হয়েছে, বাস্তবে হবে কিনা আপনার নিজের সন্দেহান, আমি তো আরো বেশি সন্দেহান। সরকারের কার্যক্রম নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে সুকৌশলে এড়িয়ে যান এরশাদ। আজ কোনো পরিবেশ নষ্ট করবে না, এসব প্রশ্ন করে পরিবেশ নষ্ট করবে না। আমরা খুব ভালো মোডে আছি, এখন খুব ভালো মোডে আছি, সত্যি বলছি, আমি খুব খুশি হতে আপনার আছি, খুব খুশি হয়েছি। মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি জানান। রাকিব হাসান, ইসলামিক টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ সুদানে জাতিগত সহিংসতায় প্রায় কয়েকশো জন মানুষ নিহত হয়েছে। এ ধরনের পরিস্থিতি নিরসনে জাতিসংঘ এবং দেশটির সরকার একসঙ্গে কাজ শুরু করেছে। বিস্তারিত আফজাল হোসেনের ডেস্ক রিপোর্টে। দক্ষিণ সুদানে দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষে প্রায় বহু লোক নিহত হয়েছে। 2011 সালের 9 জুলাই স্বাধীনতা অর্জন করার পর এটি সবচেয়ে বড় সহিংসতা। অবশ্য দক্ষিণ সুদানের জঙ্গলি প্রদেশের লুনার উপজাতিদের দাবি, তাদের সাধারণ মানুষদের হত্যা করেছে মরাল উপজাতিরা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সুদান সরকার প্রায় 3000 সেনা সদস্য মোতায়েন করেছে। জাতিসংঘ দক্ষিণ সুদানের জঙ্গলি প্রদেশকে অধিকতর ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে, সেই সাথে সেখানকার উদ্বাস্তু মানুষদের জন্য উদ্বেগ প্রকাশ করেছে। আমি মনে করি উদ্ভূত পরিস্থিতিতে প্রায় কয়েক হাজার উদ্বাস্তু মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়ে গেছে। এদিকে দেশটির তথ্যমন্ত্রী বলেছেন, এ ধরনের সহিংসতা সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না, এটাকে যে কোনো মূল্যে প্রতিহত করা হবে। সরকার অত্যন্ত সতর্কতার সাথে জঙ্গলি প্রদেশের সহিংসতা বন্ধে বদ্ধপরিকর, আর এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ালেও গোষ্ঠীগত সংঘাত দক্ষিণ সুদানের এখন প্রতিদিনের চিত্র। সুদানের স্বাধীনতা আন্দোলনের দীর্ঘদিনের নেতা এবং বর্তমান রাষ্ট্রপতি গত অক্টোবরে খার্তুম গিয়েছিলেন বিষয়গুলো মীমাংসার জন্য, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। তারপরও এসব সমস্যা পেরিয়ে একটি সমৃদ্ধশালী জাতি হিসেবে আত্মপ্রকাশ করবে নতুন বছরের শুরুতে, এমনটাই শুভকামনা শান্তিপ্রিয় সুদানবাসীর। আফজাল হোসেন, ইসলামিক টেলিভিশন, ইন্টারন্যাশনাল ডেস্ক। সুপ্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এবারের সংবাদ 7 দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।